নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দেশের নতুন উপরাষ্ট্রপতি এনডিএ জোটের সিপি রাধাকৃষ্ণন। অগ্নিগর্ভ নেপালে ভয়ঙ্কর ঘটনা, প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন, জেনজেট এর জীবন্ত পুড়ে মৃত্যু স্ত্রীর। প্রতিবাদ করতে গিয়ে কবিগুরুর ছবি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার টিএমসিপির নেতা সোহেল। অবৈধভাবে বাংলাদেশি মহিলার অনুপ্রবেশের চেষ্টা, ধরা পড়তেই দাবি মুর্শিদাবাদে আমার স্বামী থাকে। মিলবে জেলবন্দীদের হাতে তৈরি এগরোল, চাউমিন, চপ, বড় উদ্যোগ রাজ্যে। নেপালের পরিস্থিতি নিয়ে বাংলাকে কেন সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সদ্যজাত শিশু চুরিকে কেন্দ্র করে উত্তাল আমতা হাসপাতাল, গ্রেফতার মূল অভিযুক্ত। শ্বশুরবাড়ি অনুষ্ঠানে শালকের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে খুনের হুমকি, মেদিনীপুরে গ্রেফতার অভিযুক্ত। গ্রামীণ উন্নয়ন গতি আনতে বড় পদক্ষেপ, আরো 1400 কোটি টাকা বরাদ্দ করবে রাজ্যের। নেপালের অশান্তির আঁচ পড়ল বাংলাতেও, নেওয়া হলো বড় সিদ্ধান্ত। দুর্গন্ধ কি নীল সাদা কাপড়ে আটকানো যায়? মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ি সফরের আগে ছবি পোস্ট করে প্রশ্ন শুভেন্দুর। ভোটার কার্ডও গণ্য করা উচিত এসআইআরে, অবস্থানে স্পষ্ট করে বললেন মমতা। কঠোর নজরদারি চলবে, নেপালের রাস্তার দখল নিল সেনা। নেই প্রয়োজনীয় নথি, বাংলা সীমান্তবর্তী জেলার ভুরি ভুরি আবেদন বাতিল করল কমিশন। মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়। দুয়ারে ডাক্তার, বিনামূল্যে পরিষেবা পেলেন গ্রামবাসীরা। বন্ধ শিলিগুড়ি কাঠমান্ডু বাস সার্ভিস, রাজ্যের সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি নবান্নের, মুখ্যমন্ত্রী বললেন। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে। এবারের বিস্তারিত খবর। উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। সংসদের 2 কক্ষে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এর পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা থাকায় এই নির্বাচনে রাধাকৃষ্ণনের জয় প্রত্যাশিতই ছিল, কিন্তু কৌতূহল ছিল ভোটের অঙ্ক নিয়ে। শাসক জোট শুধু নিজের ভোট অটুট রাখবে নাকি অতিরিক্ত ভোটও জোগাড় করবে, তা নিয়ে কৌতূহল ছিল নানা মহলে। বিরোধী জোট ইন্ডিয়া নিজেদের সব ভোট ধরে রাখবে পারবে কিনা সেই দিকে বিভিন্ন শিবিরের নজর ছিল। ফলাফল বলছে ইন্ডিয়া প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে 152 ভোটে হারিয়ে ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার শুধু সংসদের। লোকসভার 543 এবং রাজ্যসভার 245 আসন মিলিয়ে ভারতের সংসদে মোট আসন সংখ্যা 788, কিন্তু রাজ্যসভায় 6টি এবং লোকসভায় 1টি আসন এখন শূন্য রয়েছে। তাই মোট 781 জন সাংসদকে নিয়ে নির্বাচক মণ্ডলী গঠন করা হয়। নবীন পট্টনায়কের দল বিজেডি এবং কে চন্দ্রশেখর রাওয়ালের দল বিআরএস এই নির্বাচনে অংশ নেবে বলে আগেই ঘোষণা করেছিল। ফলে 770টির বেশি ভোট পড়া যে সম্ভব নয় তা তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে কোনো প্রার্থী 386 ভোট পেলেই যে উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতে যাবেন তা নিশ্চিত হয়ে গিয়েছিল। পরে জানা যায় পাঞ্জাবে বন্যার কারণে শিরোমণি অকালি দলের একমাত্র সাংসদ হরসিমরত কৌর বাদলও উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাবেন না। সংসদের 2 কক্ষ মিলিয়ে যে 7 নির্দল সাংসদ রয়েছেন তারা কি করবেন তাও স্পষ্ট ছিল না। ফলে জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা আরো নিচে নামার সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত ভোট পড়ল 767টি, অর্থাৎ জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যা দাঁড়িয়েছিল 384টি। এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণন তার চেয়ে বেশ কিছুটা বেশি ভোট পেয়ে জিতলেন। যদিও 2022 সালে জগদীপ ধনকর যে ব্যবধানে জয়ী হয়েছিলেন, এবার এনডিএ জয়ের ব্যবধান তার চেয়ে অনেকটাই কম। জয়ী রাধাকৃষ্ণন আগামী 5 বছর ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। অগ্নিগর্ভ নেপালে ভয়ঙ্কর ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝলনাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকরের। খবর অনুযায়ী জেনজেট বিক্ষোভ দেখানোর সময় তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়িতেই আটকে পড়েন রাজলক্ষ্মী। কাঠমান্ডুর দাল্লু এলাকায় ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানানো হয়েছে, ঘটনার পর তাকে উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মারা যান তিনি। নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে নেপালে। পরে যা হিংসাত্মক রূপ ধারণ করে, দুর্নীতির অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়ে ওলি সরকার। ওলির অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পটেল রাজধানীর রাস্তায় তাড়া করেন বিক্ষোভকারীরা। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে প্রতিবাদীরা তাকে লাথি মারছে এবং মারাত্মক মারধর করছে। একাধিক সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয় নেপালে।
যার প্রতিবাদে শুরু হয় কাঠমান্ডুতে। বিক্ষোভ দেখাতে শুরু করে জেনজেড, যা ঠেকাতে গুলি চালায় পুলিশ। প্রাথমিকভাবে 19 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই পরিস্থিতিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার উপর থেকে সোমবার রাতেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়, কিন্তু প্রতিবাদ চলতে থাকে। নেপালে কিছু শীর্ষস্থানীয় নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এর পাশাপাশি সংসদ ভবনও জ্বালিয়ে দেওয়া হয়। উত্তেজনা বাড়তে থাকায় কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। সেনার হেলিকপ্টার কিছু মন্ত্রীকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। বিক্ষোভের আগুন বাড়তে থাকায় প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ ওলি জানান তিনি এখনই পদত্যাগ করছেন। কিন্তু কেনই পরিস্থিতি নেপালের ইতিমধ্যেই শুরু হয়েছে কাটাছেঁড়া। এ নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকেরা। নেপালে এই অগ্নিগর্ভ পরিস্থিতির পিছনে বিশেষ কয়েকটি কারণকে উল্লেখ করেছেন নেপালে প্রাক্তন ভারতীয় দূত রণজিৎ রায়। সংবাদ সংস্থা ANI কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এর আপাত কারণ হলো প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলির সরকার, তিনি এখনই পদত্যাগ করছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সোমবারে বিক্ষোভ দেখায় পদ্ম শিবির। এবার এই ঘটনায় তৎপর পুলিশ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূল ছাত্র নেতা এবি সোহেল। সোমবারই তাকে সংগঠন থেকে বহিষ্কার করে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ। রাতেই তাকে গ্রেফতার করা হয়। ধৃত ওই বহিষ্কৃত ছাত্র নেতাকে আজ তোলা হবে মালদার চাঁচল মহকুমা আদালতে। জানা গিয়েছে, চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ইউনাইটেড সভাপতি পদে ছিলেন এবি সোহেল। গতকালই তাকে বহিষ্কারের পাশাপাশি টিএমসির কলেজ ইউনিট ভেঙে দেওয়া হয়। ওই কমিটিতে ছিলেন 30 জন। সোহেল 2 বছর আগে সভাপতি হন। সে চাঁচল কলেজেরই পড়ুয়া, এবার ফাইনাল ইয়ার পাস কোর্সের ছাত্র। চাঁচল থানার পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সেদিন যারা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদের শনাক্ত করা হচ্ছে। প্রসঙ্গত, মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল ভারতীয় সেনা। তার প্রতিবাদে সরব হয় তৃণমূল ছাত্র পরিষদ। এই ঘটনার তীব্র ধিক্কার জানায় তারা। এর প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল হয়। সেই মতো চাঁচল কলেজে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি পোড়ানোর পাশাপাশি পোড়ানো হয় কবিগুরুর ছবিও। সেই ঘটনাতেই গ্রেফতার হয় সোহেল। বস্তুত বাঙালি ইস্যু নিয়ে একসময় এই মনীষীদের ছবি দিয়ে আন্দোলন করেছিলেন মুখ্যমন্ত্রী। তার দলেরই এই যুব নেতার এই কীর্তিতে প্রশ্ন তুলছে বিজেপি। সোমবার রাতে অন্ধকারে হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা। বাংলাদেশি মহিলার সীমান্ত পার করতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়েন তিনি। জানা গিয়েছে, ধৃতের নাম রোজিনা বিবি, বয়স 30। তার বাড়ি বাংলাদেশের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আলাই গ্রামে। মঙ্গলবার তাকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। এদিন তাকে বালুরঘাট জেলা আদালতে পেশ করে হলে 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রোজিনাকে নিয়ে সন্দেহ বাড়ছে পুলিশের। তদন্তকারীরা জানাচ্ছেন, বাংলাদেশের জয়পুরহাটে তার এক ছেলে এবং মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যু হয়েছে বহু আগে। জেরায় তিনি জানিয়েছেন, 2015 সালে সন্তানদের দেশে রেখে তিনি সৌদি আরব ও জর্ডনে যান। সেখানে গৃহ পরিচারিকার কাজ করতেন। বিদেশে থাকার সময় মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা মোহাম্মদ লাটু শেখের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। 2023 সালে সেপ্টেম্বর মাসে দালালের সাহায্যে অবৈধভাবে হিলি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন রোজিনা এবং মুর্শিদাবাদে গিয়ে লাটু শেখকে বিয়ে করে সংসার শুরু করেন বলে দাবি করেছেন তিনি। চলতি বছরের আগস্ট মাসে ছেলে এবং মেয়েকে দেখতে বাংলাদেশে ফিরে যান বলে দাবি করেন তিনি। এরপরে সোমবার রাতে ফের দালালের সাহায্যে হিলির চকগোপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে। এই মহিলা থেকে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক নথি উদ্ধার হয়েছে। ফলে তার ঘন ঘন সীমান্ত পার হওয়ার প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ জানা বাড়ছে তদন্তকারীদের মনে। তাই এই দাবির মধ্যে কতটা সত্যতা রয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বন্দীদের হাতে তৈরি এগরোল, চাউমিন, আলুর চপ, সিঙ্গারা খেতে পাবেন শীঘ্রই। পশ্চিমবঙ্গের সব বন্দীদের জন্য এমনই উদ্যোগ নেওয়া হলো রাজ্যে। আপাতত বন্দীদের তৈরি খাবার পাওয়া যাবে প্রেসিডেন্সির জেল বা সংশোধনাগার চত্বরে। মঙ্গলবার প্রেসিডেন্সির জেলের পাঁচিলে শুরু হলো অভিন্ন। এছাড়া সেখানে পাওয়া যাবে বন্দীদের হাতে তৈরি নানা সামগ্রী। জানা যাচ্ছে, খাবার ছাড়া অভিন্নতে মিলবে মুড়ি, হোয়াইট ফিনাইল, সর্ষের তেল, নানা বিস্কুট, কুকিজ ইত্যাদি। শুধু রোল চাউমিন নয়, কখনো কখনো মিলতে পারে বিরিয়ানিও। সেখানে বিক্রির কাজে যুক্ত থাকবেন বন্দীরা। প্রেসিডেন্সি জেলের ক্যান্টিনে বর্তমানে 14 জন বন্দী কর্মরত রয়েছেন। তাদের হাতেই এবার তৈরি হবে নানা রকম স্ন্যাক্স। এর পুরো কাজে সহায়তা করবে জঙ্গলমহল উদ্যোগ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। অভিন্ন নামটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। লেখার হরফও ঠিক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই আলিপুর মহিলা সংশোধনাগারে এই অভিন্ন কাউন্টারের উদ্বোধন হয়েছে। সেখানেও জেলের ভেতর থেকে কাউন্টার তৈরি করা হয়েছে, যেখান থেকে কিনতে পারবেন আমজনতা। রাজ্যের 61 জেলেই বন্দীদের তৈরি বিভিন্ন সামগ্রী মিলবে এই অভিন্ন কাউন্টার থেকেই। কলকাতার পর সিউড়ি জেলেই কাউন্টার খোলা হবে। তারপর ঝাড়গ্রাম, দমদম সব জায়গাতে পাওয়া যাবে বন্দীদের তৈরি এই খাবার। বিভিন্ন জেলে বিভিন্ন সামগ্রী তৈরি করেন বন্দীরা।
সেগুলোই মিলবে এই অভিন্ন থেকে। গোটা রাজ্যেই কারা দফতরের সঙ্গে যৌথভাবে এই কাজ করছে জঙ্গলমহল উদ্যোগ। ভারত সরকার যতক্ষণ না পর্যন্ত কোনো বিবৃতি দিচ্ছে তখন নেপাল নিয়ে কোনো মন্তব্য করবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উত্তরবঙ্গ যাওয়ার আগে নিজের রাজ্যের সীমান্তবর্তী এলাকার জন্য বিশেষ পরামর্শ দিয়ে গেলেন তিনি। মমতা বলেন, নেপাল আমাদের দেশ নয়, বিদেশ। আমি কোনো মতে বিদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে পারি না। গোটা বিষয়টিতে ভারত সরকার নজর রেখেছে আমি বলতে পারি না। তবে আমরা নেপাল ভালোবাসি শ্রীলঙ্কা, বাংলাদেশকেও। নেপালের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, যখন ভারত সরকার এই নিয়ে কোনো বিবৃতি দেবে তারপরে আমি কিছু বলতে পারি। আমার শুধু আবেদন থাকবে শিলিগুড়ি, কালিম্পং আমাদের বিস্তীর্ণ অঞ্চল বর্ডার রয়েছে, সবাইকে শান্তি বজায় রাখতে, কেউ যাতে কোনো সমস্যায় জড়িয়ে না পড়েন। যেহেতু এটা আমাদের ব্যাপার নয়, তারা তাদের ঠিক করুক। প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকি।